নমস্কার সকলকে, আমি অরিজিৎ। তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। দেখো, এই যে ভিডিওটি তোমরা দেখতে চলেছো, এটি সম্পূর্ণ আরআরবি এনটিপিসির স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে একটি ভিডিও হতে চলেছে। দেখো, লাস্ট 2024-2025 আরআরবি এনটিপিসি বা আরআরবি বোর্ড যেভাবে এক্সাম নিচ্ছে সেটা খুবই প্রশংসনীয় একটি ব্যাপার। তো সেখানে স্টুডেন্টের কাছে একটা লক্ষ্য আছে যে একটা আরআরবির এনটিপিসির এক্সাম বা আরআরবির যে কোনো এক্সাম আমি দিতে পারবো। তার জন্য কি হয়, স্টুডেন্টদের যারা একদম জিরো থেকে স্টার্ট করতে চাইছো, আমি তোমাদের জন্য একটা বেসিক রোডম্যাপ দেখাচ্ছি। দেখো, আরআরবির এক্সাম আমাদের কাছে এতটা লোভনীয় কেন? কারণ দেখো, এখানে এসএসসির মতন সেরকম ইংলিশ তোমাদের কাছে নেই। আর আমাদের যারা বাংলা মিডিয়ামে পড়ি তাদের একটা ইংলিশে ভীতি অবশ্যই থাকে। তো সেই কারণে আরআরবির জব প্রোফাইলও খুব ভালো এবং স্যালারি স্ট্রাকচার সেগুলোও খুব ভালো, সুযোগ সুবিধা সব কিছুই খুব ভালো, এবং একটা যে কন্টিনিউয়াস ভ্যাকেন্সি চলে আসছে সেটাও খুব ভালো প্রিপারেশানে থাকার জন্য। তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবির এনটিপিসির স্ট্র্যাটেজি সম্পর্কে একটি ভিডিও। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, দেখো, আমার এই বছরে আরআরবি এনটিপিসিতে পার্সেন্টাইল 99.04 পার্সেন্টাইল, র মার্কস হচ্ছে 84 পয়েন্ট সামথিং। আরআরবি এনটিপিসি 2024-এর আন্ডার গ্র্যাজুয়েটে আমি মেন্স কোয়ালিফাইড, টাইপিং টেস্ট দিয়েছি। সেকশন কন্ট্রোলে 97 প্লাস আমার মার্কস রয়েছে। ইভেন লাস্ট 2-3 বছরে আমি যতগুলো আরআরবি এক্সাম দিয়েছি তাতে সবকটাতেই আমার 99 পার্সেন্টাইলের ওপর প্রতিটাতেই ছিল। সেটা প্রি হোক বা মেন্স হোক, সেটাতে প্রতিটাতেই আছে আমার। তো তার উপরে ভিত্তি করে আমি আমার নিজের স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দেখো, প্রথমত এখানে আমি আরআরবি স্ট্র্যাটেজিকে 3টে পার্টে ডিভাইড করব। প্রথমত ম্যাথস, দেন রিজনিং, দেন আমাদের জিকে অ্যান্ড জিএস। তো সবার আগে আমি তোমাদেরকে ম্যাথসের কথা বলি। দেখো, ম্যাথসে একটা ভীষণ ভাস্ট একটা টপিক, আর আমাদের আরআরবির যে সমস্ত এক্সামগুলোতে এখানে অ্যারিথমেটিকের ওয়েটেজটা খুব বেশি। অবশ্যই এখানে অ্যাডভান্স ম্যাথ আসে, বা যেখানে মেনসুরেশন, জিওমেট্রি, ট্রিগনোমেট্রি, অ্যালজেব্রা এগুলো আসে, কিন্তু মানে অন অ্যান অ্যাভারেজ যদি 30টা কোশ্চেনের একটা এক্সাম সেট আমি ধরি, সেখানে 25টা কোশ্চেন বা 22 থেকে 25টা কোশ্চেন তোমার অ্যারিথমেটিক থেকেই আসে। তাহলে সবার আগে তোমাকে অ্যারিথমেটিকটাকে ঠিক করতে হবে। এবার অ্যারিথমেটিক ঠিক করার জন্য তুমি কি করতে পারো? অ্যারিথমেটিক ঠিক করার জন্য তুমি যেটা করতে পারো, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ লাস্ট 2-3 বছর বা 4 বছরে যে সমস্ত এক্সামের কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো টিসিএস প্যাটার্নের, যেগুলো মেনলি দেখো আরআরবি এখনো টিসিএস কে দিয়েই কোর্স এক্সামগুলো করাচ্ছে। তো এদের ওই প্যাটার্নটা সিমিলার প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু লাস্ট 2-3 বছরে একটা ভালো এক্সামের পরিবেশ রয়েছে, কন্টিনিউয়াস এক্সাম রয়েছে, তাহলে সেখান থেকে তাদের একটা মনোভাব ধরা সম্ভব যে এই ধরনের এক্সামের কোশ্চেন বা এই ধরনের কোশ্চেনগুলো যদি আমি প্রিপেয়ার করি সেক্ষেত্রে আমার হেল্প হতে পারে। তো সবার আগে তোমরা দেখো, লাস্ট 3-4 বছরের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো আগে তোলো, সেগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করো। ঠিক আছে? তোমাদের যে কোনো ম্যাথস টিচারের কাছ থেকে তোমরা পড়তে পারো। সেটা তোমার অভিনয় শর্মা স্যার হতে পারে, সেটা তোমার রাকেশ যাদব স্যার হতে পারে, সেটা তোমার গগন স্যার হতে পারে, বা সেটা তোমার আভাস সেনী স্যার হতে পারে। যে কারোর কাছ থেকে তুমি আগে বেসিক কোর্সটা শেষ করো, দেন তুমি সেখান থেকে প্র্যাকটিস করা শুরু করো। দেখো, এখানে আমি তোমাদের কেন কোর্সের কথা বলছি, এই ভুলটা আমিও করেছিলাম যখন প্রিপারেশন শুরু করছিলাম। আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল ছোটবেলা থেকে, মানে 10+2 আমার সায়েন্সে ছিল, গ্র্যাজুয়েশনও সায়েন্স ছিল। তো সুতরাং আমি ভাবতাম যে ম্যাথসের জন্য আমার কি লাগবে, ম্যাথস তো আমি নিজেই পারবো। কিন্তু ভাই, এখানে কম্পিটিটিভ এক্সামের ম্যাথস আর একাডেমিক্সের ম্যাথ দুটো পুরোপুরি আলাদা। কম্পিটিটিভ এক্সামে আমার ম্যাথটা ডিপেন্ড করে যে আমি কত তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ করতে পারবো উইথ অ্যাকুরেসি। তো সেই জায়গাটায় চ্যালেঞ্জ। দেখো, টিচার জানে যে আমি কোন জায়গাগুলোতে ভুল করতে পারি, সেই জায়গাগুলোতে আমাকে সাবধান করতে পারে টিচার। ঠিক আছে? তোমরা যে কোনো একটা ম্যাথসের টিচারের কাছ থেকে পুরো কমপ্লিট কোর্সটা করো, দেন তোমরা যে কোনো চ্যাপ্টার ওয়াইজ যে কিরণের যে সেট পাওয়া যায়, বা তোমরা বাংলা মিডিয়ামের যদি স্টুডেন্ট হও, তোমরা সুবীর দাসের যে বিভিন্ন নতুন আপডেটেড যে বইগুলো আছে, তোমরা সেই বইগুলো সেখান থেকে ফলো করতে পারো। সেটা তোমাদের জন্য খুবই বেশি হেল্পফুল হবে। এবার চলে আসি আমি রিজনিং এর কথা। দেখো, রিজনিং সাধারণত একটা আমাদের বুদ্ধিমত্তার খেলা।
এই রিজনিং না কেউ কাউকে শেখাতে পারে না। মানে যে আজকে রিজনিং পারো সে কখনো বলতে পারবে না কি করে রিজনিং শিখেছিলে। বা ইভেন আমিও পড়াই, সেক্ষেত্রে আমিও বলতে পারবো না যে আমি স্টুডেন্টদেরকে একবার রিজনিং শিখিয়ে দিয়েছি, কিন্তু তারাও বলতে পারবে না যে তারা কিভাবে শিখেছে। রিজনিং কখনোই বলা যায় না যে কিভাবে তুমি শিখতে পারবে, কিন্তু তবে একটা বেসিক আউটলাইন তোমাকে একটা টিচার তোমাকে দেখাতে পারে। তোমরা রিজনিং এর জন্য সবার আগে যেটা কাজ করবে কোনো টিচারের কাছ থেকে নেওয়ার আগে, তোমরা একটা পিওয়াইকিউ বই কিনবে। তোমরা মেনলি দেখো যেটা ফোকাস করে থাকবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পিওয়াইকিউ কোশ্চেন। 80% পিওয়াইকিউ কোশ্চেন তুমি যদি ঠিকঠাক করে একদম ফিঙ্গার টিপসে রাখতে পারো, তোমার রেলওয়ের এক্সামগুলো ইজিলি বেরিয়ে যাবে। তোমাকে পিওয়াইকিউ এর সব যে রিজনিং এর টপিকগুলো আছে সেগুলোকে টপিক বাই টপিক তোমাকে করতে হবে। ঠিক আছে, তোমাকে একটা পার্টিকুলার টাইম স্প্যানের মধ্যে, ধরো আমি 1 ঘন্টার মধ্যে 50টা 100টা করে রেগুলার জিআই একটা রেগুলার বেসিসে যদি আমি করতে থাকি, তাহলে তোমার জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে। তারপরে দেখো রিজনিং এ করার পর কি হয়, আমাদের অনেকগুলো রিজনিং এর টপিক আছে। কিছু যেমন পাজেল আছে, রেলওয়ে পাজেলের উপর ভীষণ বেশি ফোকাস করে। পাজেল আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ভার্টিক্যাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো বিভিন্ন এই ধরনের কোশ্চেনগুলোতে একটু মেনলি সমস্যা হয়। তো তার জন্য কি করবে, তোমরা কারোর কোর্স কেনার কোনো রকম প্রয়োজন নেই। ইউটিউবে অনেক ফ্রি অফ ক্লাসেস রয়েছে, তো সেখান থেকে তোমরা এই ক্লাসেসগুলো দেখবে। আর তোমরা যদি মনে হয় যে একটা স্যার ভালো কাউকে রিজনিং এর জন্য সাজেস্ট করুন, দেখো আমি নো ডাউটেডলি আমি একজনকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে কমল স্যার। কমল ছাব্বার E1 কোচিং সেন্টারের সাথে জড়িত আছে। তো উনি খুব ভালো রিজনিং পড়ায়, ইভেন আমিও ওনার কাছে একসময় পড়তাম, তো দারুণ পড়ায়। তো ওনার কাছ থেকে তুমি করতে পারো। এই গেল ম্যাথস আর রিজনিং। এবার চলে আসলো জিকে আর জিএস। দেখো জিকে আর জিএস এর মধ্যে একটা ভীষণ ভাস্ট একটা টপিক রয়েছে, কারণ আমরা জানি যে আরআরবির বিভিন্ন এক্সামে সব থেকে বেশি ক্রুশিয়াল রোল প্লে করে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ইভেন এই যে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম চলছে, গ্র্যাজুয়েটের এক্সাম হয়ে গেছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে 30টা কোশ্চেনের মধ্যে বা 40টা কোশ্চেনের মধ্যে 16-17টা কারেন্ট অ্যাফেয়ার্সই এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটার জন্য ভাবতে হবে, কিন্তু যদি এখন তুমি বিগিনার স্টুডেন্ট হও, মানে সবে শুরু করছো, তখন এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই মুহূর্তে তোমার কোনো প্রয়োজন নেই। তোমার যেটা প্রয়োজন, তোমার যে কোর সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে টপিকগুলো আছে না, এই টপিকগুলোকে তোমাকে আগে তুলতে হবে। এর মধ্যেও সবার আগে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, যদি গ্রুপ ডি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য এই 3টে জিনিস মাস্ট, ভীষণ মাস্ট। আর যদি তুমি এনটিপিসির জন্য নিজের প্রিপারেশন শুরু করো, তাহলে তোমাকে বলবো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এইগুলো সবার আগে তোলো। এবার এইগুলো তুমি কোথা থেকে তুলতে পারো, দেখো তুমি একটা বই ফলো করতে পারো। সেই বইটা দেখো, আমিও যেটা ফলো করি আমি তোমাদেরও বলছি, যে আমি পারমার স্যারের যে পারমার এসএসসির যে ফ্যাটম্যান যে বইটা আছে, সেই বইটা নো ডাউটেবলি খুব ভালো বইটা। হ্যাঁ, আমি তার সাথে সাপ্লিমেন্ট করতে পারো তুমি পারমার স্যারের যে পিওয়াইকিউ যে সিরিজগুলো চলে, যে পিওয়াইকিউ 1, পিওয়াইকিউ 2, যখন যেরকম, এখন সম্ভবত কন্টেম্পোরারি পিওয়াইকিউ 6 চলছে, তো তুমি এটা কন্টিনিউ করতে পারো। কারণ দেখো, হিস্ট্রি তো আরআরবির জন্য আলাদা তৈরি হবে বা এসএসসির জন্য আলাদা হিস্ট্রি তৈরি হবে না। হিস্ট্রি তো হিস্ট্রি, সেটা শুধু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হতে পারে বা কোশ্চেন ডেপথটা চেঞ্জ হতে পারে, কিন্তু হিস্ট্রি কখনোই চেঞ্জ হবে না। তো আমি পারমার স্যারের কাছ থেকে হিস্ট্রি পড়েছি, বা হ্যাঁ, এই যে টপিকগুলো আমি কখনোই পারমার স্যারের কাছ থেকে কোর্স করিনি বা কোনো সাবজেক্ট ওয়াইজ কিছু শিখিনি। আমি যা করেছি পারমার স্যারের পিওয়াইকিউ ক্লাস দিয়ে করেছি, যখন পারমার স্যার নতুন চ্যানেল তৈরি করেছিল, পিওয়াইকিউ 1, 2, 3 এরকম। আর আমি যখন এনটিপিসির এক্সামও দিয়েছি, তার আগে আমি পিওয়াইকিউ 4 করেছিলাম। বাই দ্য ওয়ে, আমি বলে রাখি, আমার এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেলে স্কোর 100, ঠিক আছে, আর আন্ডার গ্র্যাজুয়েটে আমার স্কোর হচ্ছে 100-এর কাছাকাছি, এরকমই কিছু একটা আছে। তো সুতরাং তুমি বুঝতেই পারছো যে আমি তোমায় যেটা বলছি সেটা আমি একটা নির্দিষ্ট ফ্যাক্টের উপর বেস করে বলছি, রাদার দেন আমি এটা মন গড়া কাহিনী থেকে বলছি। ঠিক আছে, তোমরা এই যে জিনিসগুলো আমি বললাম, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, একটা বই ধরো, তোমার একটা বই ধরে সেখান থেকে পড়া শুরু করো। পড়ার পরে তোমরা পিওয়াইকিউর কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করো। তোমরা যত বেশি কোশ্চেন অ্যাটেম্প করবে, যত বেশি পিওয়াইকিউ পড়বে, তত বেশি তোমরা বেনিফিট থাকবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো না যে পিওয়াইকিউর কত বেশি বেনিফিট। তোমরা এই যে টিচার বা অন্য কোনো স্যার বা অন্য কিছু, তারা যতটা
কোর্স করাচ্ছে ততটা করে তারপরে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিওয়াইকিউ। তোমার যদি পিওয়াইকিউ গুলো ফিঙ্গার টিপসে থাকে না, তুমি মানে এরকম তুড়ি মেরে পরীক্ষা বার করবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের এই সাজেশনটাই দিতে পারি যে তোমরা যারা নতুন স্টার্ট করছো, তোমরা আগে বেসিক 3টে বই কেনো, একটা ম্যাথসের জন্য, একটা রিজনিং এর জন্য, একটা জিএস এর জন্য। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা করবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের কন্টেন্টে স্টিক থাকবে। মানে যখন আমি আমার প্রিপারেশন টাইম স্টার্ট করেছিলাম, তো আমি বিভিন্ন বইতে আজ এই বই, কাল ওই বই, পরশু ওই বই, এরকম ভাবে বিভিন্ন বইতে আমি সুইচ করতাম। তার ফলে আমি সেরকম ভাবে অতটা লাভ প্রথমে উঠাতে পারিনি, কিন্তু যখন বুঝলাম যে একটা জিনিস রিপিটেডলি আমি যদি করতে থাকি তাহলে সেই জিনিসটা আমার অনেক বেশি বেনিফিশিয়াল হবে, তো তখন যখন আমি জিনিসটা বুঝতে পারি তখন আমার একের পর এক পরীক্ষায় ক্লিয়ার হতে থাকে। তো তুমি এই জিনিসটা করো যে আমি যেটা বলছি, তোমরা যে কোনো একটা বই ধরো, যে কোনো একটা টিচারের কোর্স ফুল লিস্ট কমপ্লিট করো। কমপ্লিট করে তোমরা একটা ডেডলাইন বানাও যে আমি আজকে যদি ভিডিওটা দেখি বা আমি আজকে যদি ভেবে থাকি যে আমি এই পরীক্ষার জন্য এলিজিবল বা আমি ক্যাপাবেল, আমার একটা জব স্বপ্ন, আমি রেলওয়েজে জব করব, তাহলে তুমি এই ভিডিওটা দেখার পরে তোমরা দেখো বেসিক কিছু খরচা তোমাদের অবশ্যই করতে হবে। আমি এখন তোমাদের মক টেস্টের কথা বলছি না, তোমরা এখন জাস্ট নিজেদের বইগুলো কেনো, বইগুলো কিনে সেখান থেকে তোমাদের প্রিপারেশন শুরু করো। আর মক টেস্ট রইলো পরে মক টেস্ট, দেখো মক টেস্টের জন্য আমি এরপরে সেপারেট ভিডিও বানাবো, উইথ তোমাকে আমি দেখাবো যে আমি মক টেস্টে কিরকম স্কোর করেছিলাম বা কিছু, তো আমি সেগুলো তোমাদের সব দেখাবো। আজকের মতন এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ইনফরমেটিভ ভিডিওতে। এতদূর যারা দেখেছো ভিডিওটা, তাদের আমি তোমাদের বলি, দেখো ভাই হাল ছেড়ে দিও না। তোমরা অনেকেই উদাস হয়ে যাচ্ছ যে আমি কি করব, তোমরা ভাই লেগে থাকো, হবে, শিওর হবে, এটুকু বিশ্বাস করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা।